ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। আজকে আমাদের টপিক হচ্ছে সূচক বা ল অফ ইন্ডিসেস। সূচকের ফুল বেসিক কনসেপ্ট আজকে আমরা ক্লিয়ার করব। যে কোনো এক্সামে, বিশেষত ব্যাংকের এক্সামের জন্য কিন্তু 100% শিওর এই কোশ্চেন কিন্তু আসবে, আমরা আজকে কমন পাবোই। আমি চেষ্টা করব আপনাদের ফুল বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার। সূচক কীভাবে ব্যবহার করতে হয়, অঙ্কে কিভাবে কাজে লাগাতে হয়। সো সূচকের ধারণা কিভাবে তৈরি হয়েছে সেই গল্পটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি ম্যাথমেটিক্যালি আপনাদের চেষ্টা করব সূচকটাকে বোঝানোর। সো আমরা যখন আমি একটা নাম্বার চুজ করে নিচ্ছি 2। সো এই নাম্বারটাকে যখন সেই নাম্বারটা দিয়ে আবার ইনটু অর্থাৎ মাল্টিপ্লাই করা হবে, তখন তাকে যেই ফর্মে লেখা হয় সেটা আমরা জানি। অর্থাৎ 2কে 2বার গুণ করা হচ্ছে, তাই তার মাথায় একটা আমরা 2 দিয়ে দিই। আমি যদি এইভাবে লিখি 2কে 2 দিয়ে 3বার গুণ করা হচ্ছে, অর্থাৎ 2কে 3বার গুণ করা হচ্ছে, অর্থাৎ যতবার গুণ করা হবে সেই নাম্বারটাকে আমরা পাওয়ার অর্থাৎ মাথায় লিখে ফেলি। সো এইভাবেই সূচকটা অ্যাকচুয়ালি আসে। সাপোজ আমাদের একটা নাম্বার এ নাম্বারটা কি সেটা আমাদের কাছে জানা নেই। এই একে যদি n টাইমস অর্থাৎ n সংখ্যক বার গুণ করা হয়, তবে তাকে এক্সপ্রেশনে লিখতে পারবো একে n সংখ্যক বার গুণ করা হলো, অর্থাৎ a টু দি পাওয়ার n। এটাকে আমরা জেনারেলাইজড ফর্ম বলতে পারি। এবার এখানে আমাদেরকে জেনে নিতে হবে বন্ধুরা, যে এই যে সংখ্যাটা এবং তার মাথায় যে সংখ্যাটা থাকছে, তাদের কি কিছু নাম আছে, তাদেরকে কিছু কি বলা হয়? অবশ্যই বলা হয় বন্ধুরা। যেই সংখ্যাটির আমরা সূচকটা বের করছি সেই সংখ্যাটাকে বলা হয় নিধান। আশা করি বোঝা গেল, নিধান। এবং এই নিধান সংখ্যার ওপরে যেই সংখ্যাটা থাকে, অর্থাৎ মাথার উপর যে চড়ে বসে থাকে, তাকে বলা হয় সূচক, কিংবা আমরা একে বলি অনেক সময় পাওয়ার, কিংবা একে বলি আমরা ঘাত। অর্থাৎ এই যে a টু দি পাওয়ার n আমি যেটা লিখেছি, সেখানে কিন্তু নিধান হচ্ছে a এবং সূচক হলো n। আশা করি এই পর্যন্ত আপনাদের সূচক সম্পর্কে কিছুটা কিন্তু ধারণা হয়ে গেছে। সো আমি এইবার আপনাদেরকে কিছু সূচক সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু বেসিক ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব। সো যেইগুলো ফর্মুলা আমি লিখব, আপনারা চেষ্টা করবেন যদি আপনারা সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকেন অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবার, কারণ এই ফর্মুলাগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো দেখা যাক কি সেই ফর্মুলা। নাম্বারিং করে লিখছি। সো নাম্বার 1 a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। অর্থাৎ কি করছি আমি পুরো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের সূচক সম্পর্কে কোনোরূপ অসুবিধে না হয়। সো দেখা যাচ্ছে যখন নিধান একই হবে এবং পাওয়ার অর্থাৎ সূচকগুলো ডিফারেন্ট হবে, তখন তাদের মাঝে যদি গুণ থাকে তাহলে আমরা সেটাকে সরাসরি লিখতে পাবো সেই একই নিধানের শুধু পাওয়ারগুলো অর্থাৎ সূচকগুলো নিজেদের মধ্যে যোগ হয়ে যাবে, অর্থাৎ m প্লাস n। তার মানে আমরা শিখলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ আমাকে এইটুকুই শুধু মনে রাখতে হবে, সূচকের ক্ষেত্রে নিধান একই হলে তাদের মাঝে গুণ থাকলে পাওয়ারগুলো অর্থাৎ সূচকগুলো যোগ হয়ে যায়। ঠিক এই রকমভাবে আপনারা এক্ষুনি বলতে পারবেন আমাকে, যদি একই নিধানের এবার মাঝখানে গুণের বদলে যদি ভাগ থাকে তবে কি হবে। আশা করি আপনারা বুঝে গেছেন কি হবে। হ্যাঁ, একদমই ঠিকই বলেছেন যে গুণ থাকলে যোগ, ভাগ থাকলে কিন্তু বিয়োগ হবে। অর্থাৎ একই নিধান যদি থাকে, সূচকগুলো যদি ডিফারেন্ট থাকে, ভাগের ক্ষেত্রে কিন্তু সেটা বিয়োগ হয়ে যাবে। এই দুটো ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং আমরা প্রায় এগুলো কিন্তু ইউজ করব। এবার নাম্বার 3, a টু দি পাওয়ার m তার পাওয়ারে যদি আবার n থাকে, অর্থাৎ কোনো একটা নিধানের পাওয়ার সূচক আছে এবং তার পুরোটার ওপরে আরও কিছু পাওয়ার আছে, তো সেটাকে আমরা সরাসরি কি বলতে পারি, এই দুটো পাওয়ারকে সরাসরি গুণ করে দেওয়া যায়। সো mকে n দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে mn, অর্থাৎ এটা একটা ফর্মুলা নাম্বার 3। নেক্সট নাম্বার 4, আমরা বলতে পারি a b, অর্থাৎ দুটো সংখ্যাকে যদি গুণ আকারে থাকে এবং তাদের যদি একটা সিঙ্গেল পাওয়ার থাকে, তবে সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি প্রথমটার পাওয়ার এবং দ্বিতীয়টার পাওয়ার এবং তাদের মাঝে গুণ। এইবার বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু একটু কনফিউশন তৈরি হতে পারে
যে এক্ষেত্রে নিধানগুলো গুণ আছে, তাহলে কি এম আর এমকে যোগ করে দেবো পাওয়ারগুলো? না, অবশ্যই না। আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে নিধানগুলো যদি একই থাকে তবে সেক্ষেত্রে সেটা করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু নিধানগুলো দুটো ভিন্ন অর্থাৎ ডিফারেন্ট হলো এ এবং বি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেইটাকে এখানে ইউজ করতে একদমই পারবো না। সো আমরা কি শিখলাম, যদি দুটো ভিন্ন নাম্বার থাকে তাদের যদি পাওয়ার একই থাকে তবে কিন্তু দুজন নিজেরাই সেই পাওয়ারগুলোকে কাছে টেনে নিতে পারে। ঠিক এইভাবে যদি ভাগের ক্ষেত্রে থাকে এ বাই বি তার টু দি পাওয়ার এম, সো এটাকেও কিন্তু একইভাবে এক্সপ্রেস করা যাবে এ টু দি পাওয়ার এম ডিভাইড বি টু দি পাওয়ার এম। সো খুবই কমন ফর্মুলা এইগুলো। নাম্বার 6-এ চলে যাচ্ছি। নাম্বার 6-এ বলা হচ্ছে যে এ টু দি পাওয়ার মাইনাস এম, খুবই ইম্পর্টেন্ট। অনেকের কাছে কিন্তু এটা একটু গড়বড় মনে হয়, অর্থাৎ সেটা একটু ক্লিয়ার থাকে না। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যাদের কিন্তু এই ফর্মুলাটা ক্লিয়ার থাকে না। সো চেষ্টা করব আমরা এটাকে পুরোপুরিভাবে সুন্দরভাবে বুঝে যাবার। কি বলেছে, একটা নিধানের ওপরে পাওয়ার যেটা রয়েছে, সূচক যেটা রয়েছে সেটা মাইনাসে রয়েছে, অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস এম। সো এই মাইনাসটাকে আমরা রিমুভ করতে চাই। সো এই মাইনাসের জন্য কি আসবে, এই 1/, একটা আসবে। কি আসলো, 1/। এবার মাইনাস কিন্তু সরে গেছে, তাহলে মাইনাস সরে গেলে কি পড়ে থাকলো, এ টু দি পাওয়ার এম। সো এই এ টু দি পাওয়ার এম আমি এইভাবেও চিন্তা করতে পারি, মাইনাসের জন্য এই মাইনাসটাকে একটা বাই হিসেবে চিন্তা করলাম, তার উপরে 1 এবং সেই সংখ্যাটা এ টু দি পাওয়ার এম। সো এ টু দি পাওয়ার মাইনাস এম মানেই হলো 1/, এ টু দি পাওয়ার এম। খুবই সহজ কিন্তু বিষয়টি। সো নাম্বার 7-এ চলে যাচ্ছি। যে কোনো সংখ্যা, আমি যদি যে কোনো সংখ্যা নিই, সাপোজ এক্স টু দি পাওয়ার 0 কিংবা এ টু দি পাওয়ার 0, অর্থাৎ যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 1 থাকে সেটা কিন্তু সবসময় 1-এর সাথে সমান হবে। সো এ টু দি পাওয়ার 0 ইজ 1, 2 টু দি পাওয়ার 0 ইজ 1, 10 টু দি পাওয়ার 0 ইজ 1। আমার অলরেডি একটা ভিডিও আছে যে কোনো সংখ্যার পাওয়ার যে 1 হয় তা কিভাবে প্রমাণ করা যায়। আপনারা যদি সেটা দেখে না থাকেন এবং আপনাদের মধ্যে যদি সেই কিউরিসিটি এসে পৌঁছায় যে কিভাবে কোনো সংখ্যার পাওয়ার 0 করলে 1 হয়, আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো আমাদের এই কমন কিছু 7টা ফর্মুলা যেগুলো কিন্তু আমাদের অঙ্ক করতে খুবই হেল্প করবে। আরও কিছু এক্সট্রা ফর্মুলা রয়েছে, সেগুলো আমরা অঙ্ক করতে করতে শিখব। সো ডোন্ট ওয়েস্ট অফ টাইম, আমরা আমাদের অঙ্ক শুরু করি। কিন্তু আপনাদের অলরেডি বলে দিয়েছি যে সূচকের অঙ্কগুলি দেখতে কিছুটা ভয়ানক মনে হলেও একদমই কিন্তু তা ভয়ানক না। সো 2 নম্বরের প্রবলেমটা আমরা একটু করে ফেলি চটপট। দেখা যাচ্ছে প্রশ্ন রয়েছে কিউব রুট অফ 1/64 টু দি পাওয়ার হাফ। সো এটা আপনাদের একটু জানিয়ে রাখি যে যদি কোনো সংখ্যার টু দি পাওয়ার হাফ থাকে এর অর্থ কী। এটা একটা স্পেশাল ব্যাপার রয়েছে এর মধ্যে, যে এই হাফ মানে হচ্ছে স্কোয়ার রুট, অর্থাৎ স্কোয়ার রুট মানেই হলো, স্কোয়ার রুটকে আমরা এই 2কে লিখি না বেশিরভাগ সময়। সো স্কোয়ার রুট এ মানেই হচ্ছে এ টু দি পাওয়ার হাফ। তেমনই আমি যদি দেওয়া থাকে এ টু দি পাওয়ার 1/3 মানেই হচ্ছে কিউব রুট অফ এ। যদি এ টু দি পাওয়ার 1/4 থাকে তাহলে কি হবে, সেটা ফোর্থ রুট অফ এ। যদি এ টু দি পাওয়ার 1/5 থাকে তাহলে সেটা কি হবে, ফিফথ রুট অফ এ। মাথায় রাখতে হবে সেটা কিন্তু 1/, একটা নাম্বার থাকবে। যদি 1/, থাকে তবেই কিন্তু এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। সো এখানে কি আছে, 1/64 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ আমার কিন্তু দেখা যাচ্ছে এই 1/64 এর পাওয়ার হাফ মানে তাকে রুট করতে হবে, বর্গমূল করতে হবে, অর্থাৎ 1-এর বর্গমূল আবার নিচে 64-র বর্গমূল। আবার দেখা যাচ্ছে তার বাইরে একটা কিন্তু কিউব রুট অলরেডি একটা আছে। সো আমরা যদি এটাকে একটু ছোট করার চেষ্টা করি, স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার রুট মানে 1, 64 স্কোয়ার রুট মানে হচ্ছে 8, 8 8 64, তার মানে দেখা যাচ্ছে কিউব রুট অফ 1/8, তার মানে কিউব রুট অফ 1 কিউব রুট অফ 8। সো কিউবগুলোকে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া যায়, ডিস্ট্রিবিউট করা যায়। সো 1-এর কিউব করলে আমরা কিউব রুট করলে পাবো 1, এবং 8-এর যদি কিউব রুট করি তাহলে আমরা পাবো 2। সো আমাদের অ্যান্সার কিন্তু 1/2 অর্থাৎ হাফ। সো যেই ফর্মটা আমাদের জটিল ফর্মটা দিয়েছিল সেটারই কিন্তু আমরা একটা সুন্দর সিম্পলিফাই করার পরে অ্যান্সার পেয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমরা তৃতীয় প্রবলেম পেয়ে গেছি। তৃতীয় প্রবলেমে বলেছে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। যদি এই সমীকরণটা ঘটে তবে সেখান থেকে আমাদের বলেছে এক্স এর মান নির্ণয় করো। খুবই সহজ একটা প্রবলেম, ব্যাংকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যেটা জানি, যেই ফর্মুলাগুলো আমরা শিখেছি সেটাকেই ব্যবহার করব। সো দেখি আমরা কি করতে পারি এদের থেকে। সো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু,
যদি কোনো একটা সংখ্যার পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে কি করতে হয়, 1/, সেই লিখতে হয় পাওয়ারটা 3^x। আশা করি আপনাদের কিন্তু কোনোরূপ এখানে অসুবিধা হয়নি। সো এইবার দেখতে পাচ্ছি এখানে আমরা একটা বজ্র গুণন। সো 2^x ইন্টু 3^x ইজ ইকুয়াল টু 1কে 2 দিয়ে 1কে 1 দিয়ে ইন্টু করলে 1। সো এইবার দেখা যাচ্ছে দুজনের পাওয়ার কিন্তু সেম, তাহলে নিধানগুলো নিজেদের মধ্যে পরস্পর গুণ করে দিয়ে পাওয়ারটাকে কিন্তু বাইরে বের করা যাবে। অর্থাৎ কি হচ্ছে এবার 3 দুগুণ 6, অর্থাৎ 6^x ইজ ইকুয়াল টু 1। এই যে আমরা শেষে একটা সমীকরণ পেলাম, এই সমীকরণ থেকে আমাকে এখন x এর মান নির্ণয় করতে বলেছে। সো x এর মান নির্ণয় করার জন্য যে 1, এই 1টাকে আমরা এখন নতুনভাবে মডিফাইড করব। আমরা শিখেছি যে কোনো সংখ্যার পাওয়ার কিন্তু 0 করলে 1 পাওয়া যায়। আমি কিন্তু এইখানে 0কে বাদ দিয়ে যে কোনো সংখ্যা যদি বসাই, তার যদি পাওয়ার 0 করি তবে কিন্তু আমি 1 পাবো। সো আমি এই 1কেও এইরকম কিছু একটা সংখ্যার পাওয়ার 0 বসিয়ে একে চেঞ্জ করব। এখন প্রশ্ন হলো, আপনাদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা অবশ্যই আসবে যে আমি এখানে কত বসাবো, 1 2 3 4 5 6 7 8 এইভাবে করে কত বসালে আমাদের অ্যান্সার আমরা সহজে বের করতে পারবো। সো আমরা দেখব যেখানে সংখ্যাটা দেওয়া রয়েছে 6^x, এখানে নিধান কত রয়েছে 6, তাই আমরা সেই নিধানকে সমান করার জন্য সেই 6^0কে এই 1-এর বদলে আমরা লিখে দিব। এইবার একই নিধান যখন থাকবে তখন কিন্তু তাদের ঘাতগুলোও সমান হবে। নিধান যখন একই হবে তখন তাদের ঘাতগুলো সমান হতে বাধ্য, তার মানে x আর 0 কিন্তু সমান হতে হবে। যদি সমান হয় তাহলে সেটাকে কিভাবে লিখতে পারবো, x^0, আর এটাই আমাদের উত্তর, কেননা আমাদের কিন্তু x এর মানই নির্ণয় করতে বলেছিল। সো x এর মান এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 0। প্রবলেম পেয়ে গেছি, প্রায় সিমিলার প্রবলেম যেটা আমরা এক্ষুনি করলাম। সো দেখি কি বলেছে, যে 27^x যদি 81^4 এর সাথে সমান হয় তবে সেই x এর মান নির্ণয় করতে বলেছে। আমরা কিছু আছে, সকলে নয়, যে 81^4কে আমরা সরাসরি মানটাকে বসিয়ে দিই। কিভাবে, যে 81^4 মানে 81কে 4 বার গুণ করা হচ্ছে এবং সেটাকে আমরা রাফে গুণ করে একটা নির্দিষ্ট মান পাই, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিই। এই ধরনের বোকামি কিন্তু আমরা সূচকে একদমই করব না। আমরা চেষ্টা করব যেই সংখ্যাটা দিয়ে দেওয়া থাকবে সেটাকে আরও ছোট সংখ্যায় বানানো, অর্থাৎ সেগুলোকে মৌলিক সংখ্যায় চেঞ্জ করে দেওয়া। 2 3 4 5, যদিও 4 মৌলিক নয়, কিন্তু ছোট ছোট এই সংখ্যাগুলোর ফর্মে বানানোর চেষ্টা করব। সো 81 এবং 27 যেই দুটো সংখ্যা এখানে দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলোকেও আমরা চেষ্টা করব যে মৌলিক সংখ্যার কিছু পাওয়ারের আকারে একে লেখা যায় কিনা। সো 27কে লেখা যায় 3 × 3 × 3, অর্থাৎ 3কে যদি 3 বার গুণ করি তবে কিন্তু 27 পাওয়া যায়। 3 × 9 এবং 3 নং 27, অর্থাৎ 3^3 মানে হলো 27। তো 27-এর জায়গায় আমি লিখে দিলাম 3^3, কিন্তু তার পাওয়ারে অলরেডি একটা x আছে। সো 81কে লেখা যাবে 3-এর আরও যদি একটা 3 গুণ করে দিই, অর্থাৎ 3^4। সো 81কে লিখে দিচ্ছি 3^4, তারও পাওয়ারে আছে 4। আমরা জানি যখন দুটো পাওয়ার ব্র্যাকেটের একটা দুই পাশে থাকে তখন তাদের সেই পাওয়ারগুলোকে গুণ করে দিতে হয়। এই 4 নাম্বার ফর্মুলায় কিন্তু সেটা আমরা, 4 নাম্বার নয়, সেটা কিন্তু 3 নাম্বার ফর্মুলায় রয়েছে। সো এই m এবং n যদি পাওয়ারগুলো গুণ করে দেওয়া যায় সেটা কিন্তু আমরা শিখেছি। সো এখানে আমরা কি করব, এই 3x-কে গুণ করলে আসবে 3^3x, এই 4-এর সাথে 4কে গুণ করব, সো 3-এর পাওয়ার 4×4 = 16। এখন প্রশ্ন হলো যে নিধান যখন সমান হয় তখন আমরা জানি ঘাতগুলোও কিন্তু সমান হয়, অর্থাৎ 3x 16-র সাথে সমান হবে, x এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাব 16/3। একে যদি আমরা ভগ্নাংশের থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কিন্তু আসবে 3×5 = 15, অর্থাৎ 5×1। পঞ্চম প্রবলেম আমরা পেয়ে গেছি। প্রবলেমটা আগের প্রবলেমটাই আমি রেখেছি, শুধুমাত্র এই 4-এর জায়গায় আমি y-কে যুক্ত করেছি এবং এখানে বলা হচ্ছে x:y কত, অর্থাৎ অনুপাত আমাদের কাছ থেকে চেয়েছে। এই প্রবলেমটি খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এবং একটু টাফ, একটু ডিফারেন্ট অন্যগুলোর তুলনায়। সো আমরা যেটা এখনই করলাম, 27 মানে আছে 3^3, সেটাকে লিখে দিচ্ছি। 81 মানে 3^4, সেটা লিখে দিলাম, তাদের পাওয়ারে আছে y।
সো এবার কি আছে, এই পাওয়ারগুলো গুণ হয়ে যাচ্ছে। সো 3 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4y। আমরা জানি নিধান যখন একই হয় তখন পাওয়ারগুলো নিজেদের মধ্যে সমান সমান হয়, অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু 4y। এই যে একটা সমীকরণ পাচ্ছি, এখান থেকে আমাদের কিন্তু x ইজ টু y অর্থাৎ x অনুপাত y এর মান নির্ণয় করতে বলেছে। সো আমরা কি করব, x y গুলোকে একদিকে নেব, সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যাব। সো এইখানে x আছেই, এই y কে আমি নিচে নিয়ে আসলাম, এখানে 4 অলরেডি ছিল, তার নিচে 3 কে নিয়ে আসলাম, অর্থাৎ x বাই y, অর্থাৎ x বাই y মানেই হচ্ছে x অনুপাত y এবং 4/3 মানেই হলো 4 অনুপাত 3, অর্থাৎ আমাদের উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি 4:3। 6 নম্বর প্রবলেম আমরা পেয়ে গেছি। কি বলেছে প্রশ্নটিতে, যে x যদি 5-এর সাথে সমান হয় এবং y যদি 3-এর সাথে সমান হয়, তাহলে x প্লাস y টু দি পাওয়ার x বাই y কত হবে তা নির্ণয় করতে বলেছে। দেখে মনে হচ্ছে খুবই সহজ প্রবলেম, যে x এবং y জায়গায় তাদের মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখি যদি বসিয়ে কি পাই আমরা। সো x এর জায়গায় 5, y এর জায়গায় 3 বসালাম এবং x এর জায়গায় আবারও 5 বাই y এর জায়গায় 3 বসালাম। সো এরপর দেখা যাক কি পেলাম, 5 আর 3কে যোগ করলে 8, সো 8 টু দি পাওয়ার 5/3। সো এইবার এই টু দি পাওয়ার 5/3কে কীভাবে ক্যালকুলেট করব সেটা হচ্ছে এখন প্রশ্ন। সো আমরা সবার প্রথমে কি করব, 8 টু দি পাওয়ার এই 5/3কে লিখব 5 ইন্টু 1/3। কি লিখলাম, 5 ইন্টু 1/3, জাস্ট 5/3কে এই ফর্মে লিখলাম। এবার 8 টু দি পাওয়ার 1/3 ব্র্যাকেট টু দি পাওয়ার 5। আমরা জানি যখন ব্র্যাকেটের দুই পাশের দুটি পাওয়ার থাকে তখন কিন্তু তারা নিজেদের মধ্যে গুণ আকারে থাকে। তো এখানে তাদের গুণ আকারে ছিল, সেই গুণটাকে আমরা একটু মডিফাই ফর্মে বানাচ্ছি। কেন বানাচ্ছি, কারণ আমরা জানি 8 টু দি পাওয়ার 1/3 মান কত। সো আমি, যারা জানো না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো 8 টু দি পাওয়ার 1/3 মানেই হচ্ছে যে কিউব রুট অফ 8, অর্থাৎ বাইরে যদি কিউব অর্থাৎ 3 থাকে, আমাকে ভেতরের সংখ্যাটিকে সেই 3টি একই সংখ্যার গুণফল আকারে বানাতে হবে। সো কিউব রুট অফ 8কে লিখতে পারবো 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। যদি বাইরে 3 থাকে এবং ভেতরেও যদি একই সংখ্যা 3 বার থাকে, তার জন্য একটা সংখ্যা বাইরে আসবে। বাইরে 3 থাকলে ভেতরেও 3টি সংখ্যা থাকলে তার জন্য একটি সংখ্যা বাইরে আসবে। আর 8 টু দি পাওয়ার 1/3 তাহলে কত পেলাম আমরা, 2 পেলাম, এবং তার পাওয়ারে কিন্তু 5 আছে। সো 2 টু দি পাওয়ার 5 মানে কি, সেটা কিন্তু আমরা 2কে 5 টাইমস ইন্টু করলেই পেয়ে যাব। সো সেটার অ্যান্সার কিন্তু 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32, অর্থাৎ যেটা আমাদের এই যে 5 প্লাস 3 টু দি পাওয়ার 5/3 এর অ্যান্সার কিন্তু আমাদের পেয়ে গেছি 32। প্রবলেম কিন্তু পেয়ে গেছি। প্রবলেমটিতে বলা আছে যে a টু দি পাওয়ার x যদি b টু দি পাওয়ার x এর সাথে সমান হয় তবে x এর মান নির্ণয় করতে বলেছে। প্রবলেমটি দেখে খুবই সহজ মনে হলেও আমার মনে হয় না সেই সহজভাবে কিন্তু নির্ণয় করা যেতে পারে। সো দেখি কিভাবে নির্ণয় করা যাবে। সো ব্যাপারটাকে অ্যাকচুয়ালি কি বলেছে বিষয়টিতে যদি বোঝার চেষ্টা করি, যে দুটো এমন একটা সংখ্যা বের করতে বলেছে, মানে ab আছে, যেই দুটো সংখ্যার পাওয়ার যদি আমরা একই একই নিই তবে তারা সমান হয়। এই নাম্বার দুটো ভিন্ন, অর্থাৎ আমাকে এমন দুটো সংখ্যা ab, যে আমি যদি এটা 2 নিই তাহলে এটা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, কিন্তু দুটো সমান সংখ্যা আমি নিব না, কিন্তু তাদের পাওয়ার একই নিব। পাওয়ার নেবার পরে তাদের কিন্তু সমান হবে, এইটাই আমাকে দেওয়া রয়েছে। অর্থাৎ কোন পাওয়ারের জন্য, কোন সংখ্যার পাওয়ারের জন্য এরা ইকুয়াল হবে সেটাই আমাদের কাছ থেকে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে। সো বেসিক্যালি দেখা যাবে আমি যেই সংখ্যাই নিই না কেন তারা কিন্তু কখনোই সমান সমান হবে না। সো আলটিমেটলি 0 যদি হয় তবেই একমাত্র পসিবিলিটি, কারণ কোনো সংখ্যার পাওয়ার 0 করলে 1 পাওয়া যাবে, আবার অন্য কোনো সংখ্যার পাওয়ার 0 করলে আবার 1 পাওয়া যাবে, এবং তারা কিন্তু ইকুয়াল হবে। সো এখান থেকে কিন্তু সরাসরি 0-র মান আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু কোনো প্রুফ নয়, এটা আমরা একটা রাফ ওয়ার্ক করলাম। সো সেই প্রুফটা আমরা দেখব। আমাদেরকে কি বলেছে, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার x। সো আমি সবগুলোকে একদিকে নিয়ে নিচ্ছি। সো a টু দি পাওয়ার x বাই b টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1। যেহেতু দুজন সংখ্যার পাওয়ার একই তাই আমি কমন হিসেবে বাইরে নিয়ে নিলাম। সো a বাই b টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 পেয়ে গেছি, এবং এই 1কে আমি সেই কি লিখব, কোনো একটা সংখ্যার পাওয়ার 0 আকারে লিখব। কোন সংখ্যার আকারে লিখব, এইখানে যেই সংখ্যাটা দেওয়া থাকবে, কি দেওয়া আছে, a বাই b দেওয়া আছে। সো a বাই b একটা সংখ্যা, তার পাওয়ার 0 করলে 1 পাওয়া যায়,
সেটাকেই আমরা লিখলাম। নিধান একই থাকলে কি হবে, তাদের পাওয়ারগুলো সমান হবে। সো এক্স এবং 0 কিন্তু সমান, অর্থাৎ এক্সের মান 0ই হবে, সেটা আমরা কিন্তু প্রুভ করলাম অঙ্কের মাধ্যমে। আজকে আমাদের সূচকের পার্ট 1 শিখছি, নেক্সট দিন আমাদের কিন্তু পার্ট 2 আসবে। যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দেখার জন্য।